প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমরা মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আজকে লেকচার 43 করতে যাচ্ছি সবাই। আমরা অধ্যায় 6-এ আছি, আর্থিক বিবরণী বিশ্লেষণ। গত লেকচার 42-এ আমরা এই অধ্যায় থেকে অনুপাত নির্ণয়ের সূত্রগুলোর নাম জেনেছিলাম। আমি তোমাদের লিখে লিখে শিখিয়ে দিয়েছি, বলেছিলাম যে খাতায় লিখে নিতে, এবং প্রত্যেকটা সূত্রের আদর্শ গড়মানগুলো আমি লিখে দিয়েছিলাম। আজকে আমরা সেই সূত্রগুলোর নামগুলো আরেকবার রিভাইজ করে তারপর আমরা বিস্তারিতভাবে সেই সূত্রগুলো আজকে লেখা শুরু করব। ঠিক আছে, তোমরা অধ্যায় 6 সবাই খোলো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের, এবং সামনে তোমাদের খাতা কলম রাখো যেন প্রত্যেকটা সূত্র তোমরা খাতায় উঠিয়ে নিতে পারো। চলো আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি। দেখো, আমি লিখে দিয়েছি অনুপাত নির্ণয়ের সূত্রসমূহ বিস্তারিত, অর্থাৎ বিস্তারিতভাবে আজকে আমরা সূত্রগুলো শিখবো যতটুকু পারি। ধাপে ধাপে আমরা শিখবো। গত ক্লাসে আমরা সূত্রগুলোর 4টা ধাপের নাম প্রথমেই শিখেছিলাম, যে সূত্রগুলোকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে বা প্রথম ধাপ হচ্ছে স্বল্প মেয়াদী ঋণ বা দায় পরিশোধ ক্ষমতা অথবা তারল্যতা অনুপাত। অর্থাৎ প্রথম যে ধাপটা বা প্রথম যে ভাগটা অনুপাত নির্ণয়ের সূত্রগুলোর মধ্যে, সেটা হচ্ছে তারল্যতা অনুপাত অথবা স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা অনুপাত। এর অধীনে আমরা কতগুলো সূত্রের নাম শিখেছি, যে অনুপাত নির্ণয়ের সূত্রগুলো আছে এটার কয়ের অধীনে আমরা কয়েকটা নাম তোমাদের লিখে দিয়েছি, যেটা আমাদের শিখতে হবে। এরপর আমরা একটা দ্বিতীয় ধাপটা বা দ্বিতীয় ভাগটার নাম শিখেছি মুনাফা বা লাভ উপার্জন ক্ষমতা অনুপাত। এর অধীনেও আমরা কতগুলো সূত্রের নাম জেনেছি। সূত্রগুলো আজকে আমরা শিখবো বা লিখে নিব। গ নাম্বার সচ্ছলতা অনুপাত, এর অধীনেও কিছু সূত্র আমাদের আছে, শিখতে হবে। নামগুলো আমি লিখে দিয়েছিলাম। ঘ নাম্বার কার্যকলাপ বা সক্রিয়তা অনুপাত। আচ্ছা, আজকে আমি প্রথম ধাপের বা প্রথম ভাগের যে সূত্রগুলোর নাম তোমাদের গত ক্লাসে লিখে দিয়েছিলাম, সেই সূত্রগুলো আজকে আমরা শেষ করার চেষ্টা করব লিখে। ঠিক আছে, আমাদের ক্লাসের সময় অনুযায়ী, নির্ধারিত সময় অনুযায়ী যতটুকু পারা যায় চেষ্টা করব ক নাম্বারটা শেষ করতে আজকে আমরা সূত্রগুলো লিখে। এবং প্রত্যেকটা সূত্রের গত ক্লাসে আমি বলেছিলাম যে প্রতিটা সূত্রের নামের সাথে আদর্শ মান লিখে দিয়েছিলাম। আদর্শ মান তোমরা যারা যারা খাতায় লিখে নিয়েছো, এখানে আদর্শ মানকে এখানে তোমরা আদর্শ গড় মানও বলতে পারো। তোমাদের বইতে আদর্শ গড় মান লেখা, ঠিক আছে? আদর্শ গড় মান তোমরা যারা উঠিয়েছো, আদর্শ মানের মাঝখানে যে গড় শব্দটা লিখে নিও, আদর্শ গড় মান। ঠিক আছে, এটা একটা এভারেজ মান এখানে দেয়া আছে, স্ট্যান্ডার্ড এভারেজ মান। আর গত ক্লাসে ঘ নাম্বারের অধীনে লাস্টে যে সূত্রটা আমি লিখে দিয়েছিলাম অনাদায়ী পাওনা অনুপাত, এর যে আদর্শ গড় মানটা আমি তোমাদের লিখেছিলাম 5 থেকে 10 বার। তোমাদের এটা মনে হয় লিখে দিয়েছিলাম 5 থেকে 10 বার। এখানে অনাদায়ী পাওনা অনুপাতটা, এটা একটু আমি কারেকশন করে নিই শুরুতে, তারপর আমরা সূত্রে যাচ্ছি। অনাদায়ী পাওনা অনুপাত লাস্টে যে সূত্রটা, একদম লাস্টে যে সূত্রটা তোমাদের লিখে দিয়েছিলাম, তার আদর্শ গড়মান আমি তোমাদের লিখে দিয়েছিলাম 5 থেকে 10 বার। আসলে এটা বার হবে না, শুধুমাত্র এই সূত্রের ক্ষেত্রে। কার্যকলাপ বা সক্রিয়তা অনুপাতের সবগুলো সূত্র বার দিয়ে প্রকাশ করা হয়েছে, কিন্তু এই অনাদায়ী পাওনা অনুপাতটা শুধুমাত্র শতকরা দিয়ে প্রকাশ করা হয়েছে। গড়মানটা, আদর্শ গড়মানটা বইতেও আছে শতকরা, কিন্তু আমি ভুলে বার লিখে ফেলেছিলাম, তোমরা একটু কারেকশন করে নিও। তো এটাই ছিল একটু আমাদের শুরুর একটু রিভাইজ করার বিষয়। চলো আমরা আমাদের বিস্তারিত সূত্রে চলে যাই। আর যেটা কারেকশন করতে বলেছি তোমরা একটু নিজেরা কারেকশন করে নিও। আমরা আজকে কয়ের অধীনে যে 3টা সূত্রের নাম শিখেছিলাম, তারল্যতা অনুপাতের বা স্বল্প মেয়াদী দায় পরিশোধ বা ঋণ পরিশোধ ক্ষমতা অনুপাতে, সেই 3টা সূত্রের নাম একটু মনে করার চেষ্টা করি সবাই, বা খাতাটা খুলি যেখানে আমরা লিখেছি, অথবা বইয়ে টপিক নাম্বার 6.16 সেটাও খুলে আমরা দেখতে পারি। তবে খাতায় লিখে রেখেছো যেহেতু, আমি বিশ্বাস করি যে খাতায় তোমরা উঠিয়েছো, তাহলে খাতাটা খুলে একটু চেক দাও যে স্বল্প মেয়াদী ঋণ বা দায় পরিশোধ ক্ষমতা বা তারল্যতা অনুপাতের যে সূত্রগুলো দিয়েছি, এই 3টা সূত্র, সেই 3টা সূত্রের নাম কি কি। 1 নাম্বার ছিল আমাদের চলতি অনুপাত। চলতি অনুপাত, এখন শুধু গত ক্লাসে আমি তোমাদের এই নামটা লিখে দিয়েছি আর আদর্শ গড়মানটা দিয়ে দিয়েছিলাম। চলতি অনুপাতের আদর্শ গড়মান কত আমরা শিখেছি? 2:1। আমরা খাতায় নিশ্চয় লিখে নিয়েছি। তো চলতি অনুপাতের সূত্রটা কিন্তু গত ক্লাসে আমরা লিখে দিইনি, তাহলে এই সূত্রটা চলো আজকে আমরা লিখি সবাই। তোমরাও খাতায় লিখো। এই সূত্রটা হচ্ছে, চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ
ডিভাইডেড বাই, অর্থাৎ চলতি সম্পদকে ভাগ করব আমরা চলতি দায় দিয়ে। আমরা চলতি সম্পদ বিষয়টাও বুঝি, চলতি দায় বিষয়টাও বুঝি, কারণ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে আর্থিক বিবরণী চ্যাপ্টারগুলো করে এসেছি। সেই চ্যাপ্টারে আমরা চলতি সম্পদ বা চলতি দায়, আর্থিক অবস্থার বিবরণী লাস্টে যে ছকটা করেছিলাম সেখানে কিন্তু আমরা এগুলো ব্যবহার করেছি। আর কোনগুলোকে চলতি সম্পদ বলা হয়, কোনগুলোকে চলতি দায় বলা হয়, সেগুলো কিন্তু আমরা জানি, রেওয়ামিল করার সময়ও কিন্তু আমরা শিখেছি। যাই হোক, আমরা যেহেতু এই চ্যাপ্টারটা করছি আর্থিক বিবরণী বিশ্লেষণ, তাহলে আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণের মধ্য থেকেই বা আর্থিক বিবরণীর ভিতর থেকেই চলতি সম্পদ চলতি দায় খুঁজে বের করে অঙ্ক করার চেষ্টা করব। আমাদের প্রশ্নে যে তথ্যগুলো দেয়া থাকবে সেগুলোর উপর ভিত্তি করে আমাদের সেই তথ্য থেকে চলতি সম্পদগুলো খুঁজে বের করতে হবে, চলতি দায়গুলো খুঁজে বের করতে হবে, তারপর সেগুলোকে একত্র করে উপরে মোট চলতি সম্পদটা বসাতে হবে এবং চলতি দায়টা নিচে বসিয়ে চলতি সম্পদকে ভাগ দিতে হবে। এবং এটার আদর্শ গড় মান আমরা কত শিখেছিলাম? আদর্শ গড় মান আমরা শিখেছিলাম 2:1, অর্থাৎ 2 হচ্ছে এটা আর 1 হচ্ছে এটা। এই অনুপাতটা মানে হচ্ছে কিন্তু এই ভাগ চিহ্নটা, এই একটা থাকবে নিচে। অর্থাৎ চলতি সম্পদ যদি 2 টাকা হয় বা এবং চলতি দায় যদি 1 টাকা আমরা ধরি, টাকা দিয়ে হিসাব করি, যদি 1 টাকা চলতি দায় থাকে প্রতিষ্ঠানের, তার বিপরীতে 2 টাকা বা তার দ্বিগুণ চলতি সম্পদ থাকলে সেটা প্রতিষ্ঠানের জন্য ভালো। অর্থাৎ প্রতিষ্ঠানে দায়ের তুলনায় সম্পদ যদি বেশি থাকে সেটা তো অবশ্যই ভালো, তবে স্ট্যান্ডার্ড মান হিসাবে ধরা হয় বা স্ট্যান্ডার্ড এভারেজ মান হিসাবে ধরা হয় যে 1 টাকা চলতি দায়ের বিপরীতে যদি 2 টাকা চলতি সম্পদ থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের দায় পরিশোধ ক্ষমতাটা সন্তোষজনক থাকে বা ভালো থাকে। সেই হিসাবে আদর্শ গড় মানটা এখানে 2:1 ধরা হয়। ঠিক আছে, তাহলে 2 হচ্ছে চলতি সম্পদের মানটা আর 1 হচ্ছে চলতি দায়ের মানটা। এটা হচ্ছে আদর্শ গড় মান। আমাদের নির্ণীত একটা মান আসবে অঙ্ক করার সময়, তখন আমরা দেখব যে আমাদের নির্ণীত মানটা আদর্শ গড় মানের তুলনায় কম এসছে নাকি বেশি এসেছে নাকি সমান এসেছে। যদি সমান বা বেশি হয় তাহলে আমরা বুঝবো সেটা প্রতিষ্ঠানের জন্য সন্তোষজনক একটা বিষয়, আর যদি কম আসে, বিশেষ করে চলতি সম্পদের পরিমাণটা যদি দায়ের তুলনায় কম আসে তাহলে সেটা প্রতিষ্ঠানের জন্য ভালো নয়। তো আদর্শ গড় মান দেওয়ার কারণটা বা বিষয়টা তোমরা নিশ্চয়ই একটা সূত্র দিয়ে এটা বুঝে গেছো। তাহলে প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রেই এইভাবে তোমরা বুঝে নিবে যে প্রথম সংখ্যাটা হচ্ছে ভাগের উপরের অংশটুকু আর অনুপাতের পরের সংখ্যাটা হচ্ছে নিচের অংশটুকুর মান, স্ট্যান্ডার্ড মান। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে কোন প্রশ্নে সরাসরি মোট চলতি সম্পদ বা চলতি সম্পদ এক কথায় তথ্য দেওয়া থাকবে না। এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয় যে তথ্যটা অঙ্কের প্রশ্নে চলতি সম্পদ এত টাকা বা চলতি দায় এত টাকা, এর এখন তোমরা চলতি অনুপাত নির্ণয় করো এত, এইভাবে কিন্তু প্রশ্ন দেয়া থাকবে না। অনেকগুলো চলতি সম্পদ, অনেকগুলো চলতি দায় একটা আর্থিক বিবরণীর মধ্যে দেয়া থাকতে পারে বা অঙ্কের তথ্যের মধ্যে দেয়া থাকতে পারে। সেখান থেকে খুঁজে খুঁজে কিন্তু আমাদের চলতি সম্পদগুলো বের করে মোট পরিমাণটা নির্ণয় করতে হবে। আবার চলতি দায়গুলো খুঁজে খুঁজে বের করে মোট পরিমাণটা নির্ণয় করতে হবে। তারপরে উপরে মোট চলতি সম্পদটা লিখতে হবে, নিচে মোট চলতি দায়ের পরিমাণটা লিখতে হবে। নর্মালি এভাবেই থাকে এবং সেখান থেকে আমাদের ক্যালকুলেট করে সূত্রটা প্রয়োগ দেখাতে হয়। আচ্ছা, তাহলে আমি তোমাদের এটা এই চলতি অনুপাতের যে সূত্রটা লিখে দিয়েছি, তোমরাও খাতায় লিখে নাও। তাহলে চলতি অনুপাতের সূত্রটা হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এখন আমরা যদি বলি এইখানে চলতি সম্পদ কোনগুলা, এখানে চলতি সম্পদ তোমরা লিখে নাও, কারণ চলতি সম্পদ কোনগুলো সেটা কিন্তু আমাদের অঙ্ক করার সময় দেখিয়ে দিতে হবে সাইডে। আমরা ইচ্ছা করলে এখানে সাইডে এখানে চলতি সম্পদ এভাবে দেখিয়ে দিতে পারি, কিন্তু আমি যেহেতু সূত্রটা লিখছি আমার এখানে অঙ্ক করতে হচ্ছে না, তাই আমি এখানে চলতি সম্পদটা নিচেই বুঝিয়ে দিচ্ছি। কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে তোমরা কি করবে, সাইডে বা একদম সম্পূর্ণ অঙ্ক শেষ করার পর সুন্দর করে লিখে দিবে এখানে, বা গণনা করে লিখে দিবে এখানে চলতি সম্পদ কোনগুলো সেটা যোগ করে, এবং এখানে চলতি দায় কোনগুলো সেটা যোগ করে তোমরা যে এটার পরিমাণ বের করেছো সেটা দেখিয়ে দিবে। এখানে চলতি সম্পদ দেখো আমি দেখিয়ে দিচ্ছি। চলতি সম্পদ হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের নগদ তহবিল, তারপর ব্যাংক জমা, তোমরা লিখো চলতি সম্পদ এখানে হচ্ছে নগদ তহবিল, ব্যাংক জমা, তোমরা লিখে নাও। কিন্তু বইতেও আছে, তবে এত বিস্তারিত ভাবে নেই, আমি তোমাদের জন্য একদম সহজে কিভাবে শেখা যায় সেভাবে একটু নোট করে নিয়েছি। তো সেটা তোমরা খাতায় অবশ্যই উঠিয়ে নাও, বই থেকে খুঁজে পেতে হয়তো সময় লাগবে। ব্যাংক জমা, এরপর আছে প্রাপ্য বিল,
এরপর আছে দেনাদার বা প্রাপ্য হিসাব। এরপর আছে আমাদের অগ্রিম খরচ। অগ্রিম খরচ তো চলতি সম্পদ, আমরা জানি অগ্রিম খরচ। এরপর আছে বকেয়া আয়, বকেয়া বা প্রাপ্য আয়, প্রাপ্য বা অনাদায়ী আয়। অনাদায়ী পাওনা না, কিন্তু অনাদায়ী আয়, যেমন বিনিয়োগের অনাদায়ী সুদ থাকতে পারে, অন্য কোনো কিছু সুদ থাকতে পারে, এরকম প্রাপ্য আয়, প্রাপ্য কোনো আয় থাকতে পারে, প্রাপ্য বা বকেয়া উপভাড়া থাকতে পারে, এরকম বকেয়া শিক্ষানবিশ সালামি থাকতে পারে, এই টাইপের বিষয় থাকতে পারে। তারপর আরো আছে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য। এরপর আছে স্বল্প মেয়াদী বিনিয়োগ ইত্যাদি। তোমরা লিখে নাও, স্বল্প মেয়াদী বিনিয়োগ, ঠিক আছে, ইত্যাদি। চলতি সম্পদ বলতে বেসিক্যালি এগুলোই বোঝানো হয়। তো এগুলো তোমরা যদি অঙ্কের প্রশ্নের মধ্যে তথ্যগুলো থাকে, সেখান থেকে এগুলোর মধ্যে থেকে যেগুলো থাকবে সেগুলো চলতি সম্পদ হিসেবে ধরে একত্রে যোগ করে দেখাবে। তাহলে মোট চলতি সম্পদ আমার একটা বের হবে। এটাই হচ্ছে আমার মোট পরিমাণটা। এই মোট পরিমাণটাই কিন্তু আমার এই যে এখানে যাবে, ঠিক আছে, এই যে মোট পরিমাণটা এটা কিন্তু এখানে গিয়ে বসবে, ঠিক আছে। তারপর আমরা চলতি সম্পদটা লিখলাম এখানে। এখন চলতি দায়গুলো আমাদের শিখতে হবে। চলো আমরা চলতি দায়ের নামগুলো একটু শিখি। আচ্ছা, চলতি সম্পদ কি কি পেয়েছি? নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য বিল, দেনাদার বা প্রাপ্য হিসাব, অগ্রিম খরচ, বকেয়া প্রাপ্য বা অনাদায়ী আয়, একই কথা, বকেয়া আয়, প্রাপ্য আয়, অনাদায়ী আয় একই কথা। তারপর সমাপনী মজুদ পণ্য, এটা তো চলতি সম্পদ আমরা জানি। তারপর অগ্রিম খরচ, যে চলতি সম্পদ আমরা জানি। স্বল্প মেয়াদী বিনিয়োগ ইত্যাদি, এরকম আরো কিছু হয়তো চলতি সম্পদ আরো থাকতে পারে, তবে মেইনলি এগুলাই থাকে। এখন আমরা শিখবো চলতি দায়। তোমরা খাতায় লিখে নাও চলতি দায়গুলো। এবং চলতি সম্পদ যখন শেষ হয়ে যাচ্ছে তখন চলতি দায়ের পরিমাণটা তোমরা বের করবে এবং লিখবে এবং চলতি দায়, এবং চলতি দায়। চলতি দায় আমরা কি পাই? সবার প্রথমে আমরা লিখি পাওনাদার বা প্রদেয় হিসাব। পাওনাদার, এটা তোমরা চলতি সম্পদ লেখার পর নিচে লিখবে, ঠিক আছে। এই সাইডে যদি করো, আগে চলতি সম্পদটা নির্ণয় করে তারপরে চলতি দায়ের পরিমাণটা নির্ণয় করবে। পাওনাদার বা প্রদেয় হিসাব। এরপর আছে ব্যাংক জমাতিরিক্ত। আমরা চলতি দায়ের বা চলতি সম্পদের যে নামগুলো জানি নরমালি, সেগুলোই, কঠিন কিছু না। ব্যাংক জমাতিরিক্ত। তারপর আছে আমার বকেয়া খরচ, অগ্রিম আয়। আচ্ছা, এরপর হচ্ছে প্রদেয় বিল। প্রদেয় বিল, বকেয়া খরচ, অগ্রিম আয়। ওইটা কিন্তু উল্টা, ওখানে ছিল অগ্রিম খরচ সম্পদের ক্ষেত্রে, এখানে অগ্রিম আয়। ওখানে ছিল বকেয়া আয়, আর এখানে হচ্ছে বকেয়া খরচ, অগ্রিম আয়। তারপর হচ্ছে আমার আয়কর সঞ্চিতি। আমরা যৌথ মূলধনী কোম্পানির যে আর্থিক বিবরণী করেছি, সেখানে আমরা কিন্তু আয়কর সঞ্চিতি নামে একটা চলতি দায় পেয়েছি, ঠিক আছে। তারপর হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ। প্রস্তাবিত লভ্যাংশ। এরপর থাকে কর্মচারী কল্যাণ তহবিল। কর্মচারীদের কল্যাণ তহবিল। তারপর আছে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ। কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড। স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ, স্বল্প মেয়াদী
ব্যাংক ঋণ, এরপর আছে দাবিহীন লভ্যাংশ ইত্যাদি। তোমরা লিখো দাবিহীন লভ্যাংশ ইত্যাদি। অর্থাৎ মেইনলি এগুলোই আমাদের চলতি দায় হিসেবে আমরা জানি। এরপর একটা মোট অ্যামাউন্ট আসবে, মোট অ্যামাউন্টটা তোমরা কি করবে, ডাবল দাগ দিয়ে ক্লোজ করে দিয়ে গণনাটা শেষ করবে। তাই যে মোট যে চলতি দায় সেটা কিন্তু এই যে এখানে বসবে, ঠিক আছে? তাহলে চলতি সম্পদের পরিমাণটা আমরা প্রথমে নির্ণয় করেছি, তারপর চলতি দায়ের পরিমাণটা আমরা ক্যালকুলেট করে নিলাম। আচ্ছা, আমি তো মুছে ফেললাম। তার চলতি দায়গুলো আরেকবার আমরা একটু রিভাইজ করি। চলতি দায়গুলো আরেকবার রিভাইজ করি। চলতি দায় পাওনাদার ছিল না, পাওনাদার বা প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় বিল, বকেয়া খরচ, অগ্রিম আয়, আয়কর সঞ্চিতি, প্রস্তাবিত লভ্যাংশ, তারপর আছে কর্মচারীদের কল্যাণ তহবিল, তারপর আছে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ, দাবিহীন লভ্যাংশ ইত্যাদি। এগুলো চলতি দায়ের মধ্যে পড়ে। আর অঙ্কের মধ্যে যদি আমরা এরকম তথ্য পাই সেগুলোকে চলতি দায় ধরে আমরা যোগ করে নিচে চলতি অনুপাত নির্ণয় করতে বললে আমরা সেভাবে সেটা ইউজ করব। অন্যান্য সূত্রেও চলতি দায় লাগে, চলতি সম্পদ লাগে, সেক্ষেত্রেও কিন্তু এই নিয়মটাই আমরা ফলো করব। তাহলে অন্যান্য সূত্রে যেই ক্ষেত্রে আমাদের চলতি সম্পদ লাগবে বা চলতি দায় লাগবে, আমরা বারবার আর এই জিনিসগুলো লিখবো না, হয়তো লিখে দিব ক এর 1 নং হতে, ঠিক আছে? এখান থেকে তোমরা এই নিয়মটা বের করবে, চলতি সম্পদ বা চলতি দায়ের। বারবার আর এই অ্যামাউন্ট এইভাবে আমি আর লিখে দেখাবো না। তাহলে আমরা চলতি অনুপাতের সূত্রটা শিখে ফেললাম ভালোভাবে, এবং একবার দেখলে এটা মনে রাখা সম্ভব। চলতি অনুপাত সমান সমান চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, আর এর আদর্শ গড় মান কত? 2:1, ঠিক আছে? ক নাম্বারের 2 নাম্বার সূত্র, ক এর অধীনে আমরা এখন 2 নাম্বার সূত্রটা শিখব। 2 নাম্বার সূত্রটা আমাদের ছিল তরল বা তড়িৎ অনুপাত। দেখো তোমরা যদি খাতায় লিখে রাখো অথবা বইতে দেখো, দ্বিতীয় যে অনুপাতের নামটা আমি তোমাদের সূত্রের নামটা শিখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে আমাদের তরল বা তড়িৎ অনুপাত। আমি এর অনেকগুলো নাম গত ক্লাসে তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। তরল বা তারল্যতা বলেছিলাম, তারল্যতা হবে না, গত ক্লাসে আমি বলেছিলাম তরলতাকে তারল্যতা বলা যায় না, তারল্যতা না, তারল্য অনুপাত। তরল বা তারল্য বা তড়িৎ, আরো 2-1টা নাম লিখে দিয়েছিলাম, তড়িৎ বা দ্রুত বা অগ্নি পরীক্ষা। তোমাদের উদাহরণ যখন অঙ্কের উদাহরণগুলো দেখবে সেখানে দেখবে এই নামটা অনেকবার ইউজ করা হয়েছে, তারল্য অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, এই কথা নামগুলো ইউজ করা হয়েছে। তাই আমি অবলিক দিয়ে নামগুলো লিখে দিচ্ছি। অগ্নি পরীক্ষা অনুপাত, অগ্নি পরীক্ষা বা এসিড টেস্ট, এসিড টেস্ট অনুপাত। দেখো কতগুলো নাম, আমাদের একটু নামগুলো কষ্ট করে মনে রাখতে হবে, কারণ যে কোনো একটা নামে কিন্তু এখানে সূত্রটা নির্ণয় করতে বলতে পারে যে তরল অনুপাত বা তড়িৎ অনুপাত নির্ণয় করো অথবা তারল্য অনুপাত নির্ণয় করো। তখন কিন্তু আমরা তারল্যতা বুঝবো না, তারল্য অনুপাত মানে শুধুমাত্র এই অনুপাতটা। আর যদি কোনো প্রশ্নে বলে যে তারল্যতার অনুপাত সমূহ নির্ণয় করো, তখন কিন্তু 1, 2, 3 তিনটাই আমাদের নির্ণয় করতে হবে। আমরা তো 2 নাম্বারে আছি, 1 নাম্বারটাও নির্ণয় করতে হবে, 2 নাম্বারটাও নির্ণয় করতে হবে, 3 নাম্বারটা যেটা আমরা করবো লিখবো সেটাও কিন্তু নির্ণয় করতে হবে। তারল্যতার অনুপাত সমূহ এটা একটা বিষয়, অর্থাৎ সবগুলো। আর তারল্য অনুপাত এটা কিন্তু শুধুমাত্র এটা তারল্য অনুপাত। তাহলে তরল বা তারল্য অথবা তড়িৎ অনুপাত অথবা দ্রুত অনুপাত অথবা অগ্নি পরীক্ষা অনুপাত অথবা এসিড টেস্ট অনুপাত তোমরা নির্ণয় করো, এটা যদি বলে তাহলে আমরা এই সূত্রটা লিখবো। আমরা যেই নামটা প্রশ্নে থাকবে সেটা লিখে সমান চিহ্ন দিব। যেমন অগ্নি পরীক্ষা অনুপাত সমান তরল বা তড়িৎ সম্পদ, তরল বা তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। ঠিক আছে, আমরা তরল বা তড়িৎ সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করব। আমরা চলতি দায় কিন্তু
1 নম্বরে শিখে ফেলেছি, এখানে আর এটা আলাদাভাবে দেখাবো না। তবে তরল বা তড়িৎ সম্পদটা কিভাবে নির্ণয় করবো সেটা আমি এখন বলে দিচ্ছি। তার আগে আমরা আদর্শ গড় মান কত শিখেছিলাম? আদর্শ গড় মান তরল অনুপাতের বা তড়িৎ অনুপাতের বা দ্রুত অনুপাতের আদর্শ গড় মান 1:1, অর্থাৎ 1 টাকা চলতি দায়ের বিপরীতে প্রতিষ্ঠানের যদি 1 টাকা তড়িৎ সম্পদ বা তরল সম্পদ থাকে, সেটাই প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট সন্তোষজনক হবে। ঠিক আছে, অর্থাৎ 1 টাকা দায়ের বিপরীতে 1 টাকা সম্পদ থাকলেই হবে। আর এর চেয়েও যদি বেশি সম্পদের পরিমাণ বেশি আসে তাহলে তো আরো ভালো। তবে এখানে স্ট্যান্ডার্ড মানটাকে 1:1 হিসাবেই দেখানো হয়েছে। এইবার আমরা উপরের অংশটা কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখি। এখানে তরল বা তড়িৎ সম্পদ আমি 1 লাইনে লিখতে পারতাম, তবে নিচে সমান দিয়ে লিখি, 1 লাইনে লিখতে গেলে জায়গা হবে না। সম্পদ সমান চলতি সম্পদ থেকে, চলতি সম্পদ আমরা কোথায় নির্ণয় করেছি? 1 নম্বরে কিন্তু আমরা চলতি সম্পদটা নির্ণয় করে দেখিয়েছি। চলতি সম্পদ থেকে আমরা অগ্রিম খরচ এবং সমাপনী মজুদ পণ্যটা বাদ দিয়ে দেখাবো। ঠিক আছে, আমাদের যে চলতি সম্পদটা আমরা নির্ণয় করব বা যদি দেয়া থাকে চলতি সম্পদ টোটালটা, তার মধ্যে থেকে আমরা অগ্রিম খরচ আর সমাপনী মজুদ পণ্যের টাকা যদি আলাদাভাবে দেয়া থাকে, সেটা আমরা এই চলতি সম্পদ থেকে, মোট চলতি সম্পদ থেকে অগ্রিম খরচ এবং সমাপনী মজুদ পণ্য, এই দুইটা আইটেম আমরা এখান থেকে বাদ দিলেই আমাদের সেই সম্পদটার নাম হয়ে যাবে তরল সম্পদ বা তড়িৎ সম্পদ। বোঝা গেল? অর্থাৎ আমাদের মোট চলতি সম্পদের মধ্যে কিন্তু এই অগ্রিম খরচটাও আমরা ধরি, আমরা সমাপনী মজুদ পণ্যটাও কিন্তু এখানে ধরি। কিন্তু আমরা যদি এই তারল্য অনুপাত বা তরল অনুপাত বা তড়িৎ অনুপাতটা নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে আমাদের চলতি সম্পদটা দরকার নেই, অর্থাৎ মোট সম্পদ চলতি সম্পদটা দরকার নেই। মোট চলতি সম্পদের মধ্যে যদি অগ্রিম খরচ এবং সমাপনী মজুদ পণ্য ঢুকানো থাকে, অন্তর্ভুক্ত থাকে, তাহলে এটা থেকে আমাদের এই দুইটা চলতি সম্পদ বাদ দিয়ে দেখালেই সেটা হয়ে যাবে তরল বা তড়িৎ সম্পদ। আর যদি অগ্রিম খরচ সমাপনী মজুদ পণ্য প্রশ্নের মধ্যেই না থাকে, তাহলে আমরা বুঝে নেব এই চলতি সম্পদের মধ্যে দুইটা নেই, তাহলে যেটাই চলতি সম্পদ সেটাই তড়িৎ সম্পদ হিসেবে তখন দেখাতে হবে। অর্থাৎ চলতি সম্পদের মধ্যে আমাদের এই দুইটা আইটেম অ্যাড করা থাকলে এই দুইটা আইটেম বাদ দিতে হবে যখন আমরা তড়িৎ সম্পদটা নির্ণয় করব। আমরা যদি এটাকে বা দিয়ে লিখি, যদি আমরা ব্র্যাকেট দিয়ে দেখাই যে দুইটা সম্পদকে আমরা একসাথে বাদ দিব, বা চলতি সম্পদ মাইনাস, এটা এই দুইটা যদি আমরা ব্র্যাকেটে একসাথে যোগ করি তাহলে কি হবে? ব্র্যাকেটের মাধ্যমে আমরা যদি দেখাতে চাই তাহলে দেখবে এই চিহ্নটা তখন ব্র্যাকেট দিলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। অগ্রিম খরচ প্লাস সমাপনী মজুদ পণ্য এবং ব্র্যাকেট দিতে হবে। অর্থাৎ এই দুইটা অগ্রিম বা চলতি সম্পদ, এই দুইটা চলতি সম্পদ আলাদা আলাদা ভাবে বিয়োগ করা যায়, অথবা দুইটাকে একত্রে যোগ করে সেটা চলতি সম্পদ থেকে বাদ দিয়ে দেখানো যায়। অর্থাৎ একত্রে যোগ করার মানে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে নেওয়া মানে হচ্ছে এই দুইটা বিষয় আলাদা আলাদা ভাবে বাদ না দিয়ে একত্রে যোগ করে বাদ দিলাম। এটা তোমরা অঙ্ক করেছো, মাইনাস মানে এই দুইটা মাইনাস চিহ্ন কিভাবে প্লাস হয়ে যায়, যদি আমরা এখানে একটা ব্র্যাকেট দিই তাহলে ভিতরের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, কারণ সামনে একটা মাইনাস চিহ্ন আছে। অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস অথবা মাইনাসে মাইনাসে প্লাস, এটা ব্র্যাকেট দেওয়ার কারণে হয়ে যায়, তোমরা সবাই সেটা জানো। তাহলে তরল সম্পদ বা তড়িৎ সম্পদটা কি হলো? চলতি সম্পদ থেকে অগ্রিম খরচ আর সমাপনী মজুদ পণ্য আমরা বাদ দিব, তাহলে সেটা বের হয়ে যাবে তরল বা তড়িৎ সম্পদ। যদি এই দুইটা চলতি সম্পদের মধ্যে, অর্থাৎ এই বাদ দেওয়ার দুইটা যে বিষয় আছে এখানে, বাদ দেওয়ার দুইটা বিষয়ের মধ্যে যদি প্রশ্নে যে কোনো একটা থাকে, তাহলে আমরা সেটাই বাদ দেবো। যেটা নেই সেটা তো আর বাদ দেওয়ার কোনো প্রশ্ন নেই। অর্থাৎ অগ্রিম খরচে দেওয়া আছে, সমাপনী মজুদ পণ্য নেই প্রশ্নে, তখন আমাদের সমাপনী মজুদ পণ্য নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, যেটা আছে সেটাই বাদ দিব। অথবা এমন হতে পারে অগ্রিম খরচ নেই, সমাপনী মজুদ পণ্য আছে, ওইটা আমরা বাদ দিব। তাহলে তরল বা তড়িৎ সম্পদ আমরা পেলাম, এবং চলতি দায়, নিচের অংশটা চলতি দায়। চলতি দায় আমরা কোথা থেকে পেয়েছি? আমি এখন লিখে দিলাম
একটু আগে বলেছি যে আমি বারবার আর একই বিষয় লিখবো না, যে যদি একবার লেখা হয়ে যায় সেটাকে আমি পুনরায় কত নাম্বারে লিখেছি সেটা শুধু উল্লেখ করে দেবো। তাহলে আমরা ক এর কত নাম্বার সূত্রে লিখেছি, 1 নং সূত্র হতে। তোমরাও নিশ্চয়ই এটা বুঝবে, এটা একটা ক্লু। তাহলে চলতি দায়টা আমরা কোথায় পাবো? আমরা এই ক নাম্বারের যে 1 নাম্বার সূত্রটা একটু আগে শিখেছি বা লিখে নিয়েছি, তার মধ্যে আমরা যদি খুঁজি তাহলে আমরা এই চলতি দায়টা পেয়ে যাব, সেখান থেকে আমরা সেটা প্রয়োগ করব। ঠিক আছে? তাহলে তরল বা তারল্য বা তড়িৎ বা দ্রুত বা অগ্নি পরীক্ষা অথবা এসিড টেস্ট অনুপাত, অনেকগুলো নাম। শুধুমাত্র এই সূত্রের ক্ষেত্রে এতগুলো নাম, অন্য সূত্রের ক্ষেত্রে এত নাম নেই। তোমরা একটু কষ্ট করে মনে রাখবে নামগুলো, আর নামগুলো খুব একটা কঠিন না, ছোট ছোট নাম। তাহলে এই অনুপাতের নির্ণয়ের সূত্রটা কি? তরল বা তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। আর এই অনুপাতের আদর্শ গড়মান হচ্ছে 1:1। তরল বা তড়িৎ সম্পদ কিভাবে নির্ণয় করব? মোট চলতি সম্পদের মধ্যে যদি অগ্রিম খরচ এবং সমাপনী মজুত পণ্য থেকে থাকে, সেই দুইটাকে আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে? এবং এই দুইটা অ্যামাউন্ট আমরা কোত্থেকে পাবো? প্রশ্নের মধ্যে যদি দেয়া থাকে তাহলে আমরা বাদ দিয়ে দিব। আর চলতি দায় কোথায় পাবো? ক নাম্বারে 1 নং সূত্রে আমরা একটু আগে শিখেছি, সেখান থেকে আমরা চলতি দায়টা ব্যবহার করব। কয়ের 3 নাম্বার সূত্র আমাদের কি ছিল? কার্যকরী বা চলতি মূলধন অনুপাত। চলো আমরা এখন এটা লিখি। কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাত 3 নাম্বার। কার্যকরী বা চলতি মূলধন। চলতি মূলধনকে কি মূলধন বলা হয় আরেকটা নামে? কার্যকরী মূলধন। তাহলে চলতি মূলধন অনুপাত। ঠিক আছে? এর সূত্রটা হচ্ছে, উপরে আমরা লিখব কার্যকরী বা চলতি মূলধন, আর নিচে আমরা ডিভাইডেড বাই কি দিব? চলতি দায়। কার্যকরী বা চলতি মূলধনকে আমরা চলতি দায় দিয়ে ভাগ করলেই আমাদের চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাতটা আমরা নির্ণয় করতে পারবো। প্রশ্নে যদি বলা থাকে যে কার্যকরী বা চলতি মূলধন অনুপাত নির্ণয় করো, তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করব। অনেক সময় সূত্রের অংশবিশেষও কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হতে পারে। যেমন প্রশ্ন বলা থাকলো কার্যকরী বা চলতি মূলধন নির্ণয় করো, তখন কিন্তু আমরা অনুপাতটা নির্ণয় করব না, আমরা এই উপরের অংশটুকু শুধু নির্ণয় করব। যদি বলা থাকে চলতি সম্পদ নির্ণয় করো, তাহলে আমরা কিন্তু শুধুমাত্র চলতি অনুপাতের মধ্যে যে চলতি সম্পদটা শিখেছি সেইটুকু নির্ণয় করে দেখাবো, যোগ করে দেখাবো চলতি সম্পদগুলো একত্র করে। যদি বলে চলতি দায় নির্ণয় করো, তাহলে আমরা চলতি দায়গুলো একত্রে খুঁজে বের করে যোগ করে দেখাবো। অর্থাৎ একটা সূত্র পুরোটা নির্ণয় করতে বলা হতে পারে অনুপাতগুলো, আবার সূত্রের অংশবিশেষও আমাদের নির্ণয় করতে বলা হতে পারে। যে কার্যকরী মূলধন বা চলতি মূলধন নির্ণয় করে দেখাও, তখন আমরা তথ্য থেকে কার্যকরী বা চলতি মূলধনটা নির্ণয় করে দেখাবো। এখন আমার কথা হচ্ছে চলতি মূলধন বা কার্যকরী মূলধন কিভাবে নির্ণয় করতে হয়। আমরা যদি প্রতিষ্ঠানের মোট চলতি সম্পদ থেকে মোট চলতি দায়টা বাদ দেই, তাহলেই আমাদের কার্যকরী বা চলতি মূলধন আমরা পেয়ে যাব। এটা কিন্তু আমরা যখন এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নগদ প্রবাহ বিবরণী যখন আমরা করেছি অধ্যায় 3, সেখানে কিন্তু কোনো একটা অঙ্কে আমি কার্যকরী বা চলতি মূলধন তোমাদের করে শিখিয়েছিলাম নগদ প্রবাহ বিবরণীতে, আমার যতটুকু মনে পড়ে। তাহলে সেখানেও থাকতে পারে, আবার না, হ্যাঁ, নগদ প্রবাহ বিবরণীতেই করেছি, কারণ এরপরে আমরা শেয়ার ইস্যু করলাম, আর্থিক বিবরণী করলাম, নগদ প্রবাহ বিবরণীতে এরকম একটা অঙ্ক আমরা করেছি। আচ্ছা, যাই হোক, এখানে লিখে দেই, এখানে কার্যকরী বা চলতি মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তোমরা আরেকটা সূত্র এরকম পাবে, বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত। সেখানে তোমরা বিনিয়োজিত মূলধন নির্ণয় করতে গিয়ে দেখবে সেখানেও এরকম একটা সূত্র আছে বিনিয়োজিত মূলধনের, সেটা আরেকটা সূত্র।
সেখানে গিয়ে দেখবে চলতি সম্পদ না, সেটা মোট সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হবে। অর্থাৎ বিনিয়োজিত মূলধন এবং কার্যকরী মূলধন এই দুইটা অনেকে মিলিয়ে ফেলে। একটা হচ্ছে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ, আরেকটা হচ্ছে মোট সম্পদ থেকে চলতি দায় বাদ। অর্থাৎ মোট সম্পদের মধ্যে কিন্তু চলতি, দীর্ঘমেয়াদী, স্থায়ী, অসমন্বিত খরচ, মোট সম্পদকে থাকে সেখানে। চলতি, স্থায়ী অনেক কিছুই থাকে, বিনিয়োগ থাকে। আর চলতি সম্পদের মধ্যে শুধুমাত্র চলতি বিষয়গুলো থাকে, চলতি সম্পদগুলো থাকে। তাহলে কার্যকরী বা চলতি মূলধন এটা আমরা কিভাবে পাবো? আমরা যদি চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দেই, অর্থাৎ মোট চলতি সম্পদ থেকে মোট চলতি দায় বাদ দেই, তাহলে আমরা কার্যকরী মূলধন বা চলতি মূলধন পেয়ে যাব। এবং সেই অ্যামাউন্ট আমরা কোথায় বসাবো? এই চলতি মূলধন অনুপাতের উপরের অংশে বসাবো। আর চলতি দায় কোথায় পাবো? এবং চলতি দায়, এবং চলতি দায়, চলতি দায় আবার আমরা লিখি ক্লুটা। চলতি দায় আমরা পাবো ক এর 1 নং হতে। ঠিক আছে, কারণ আমরা এই ক এর 1 নং এ আমরা চলতি দায়টা শিখেছি। আজকে আপাতত আমি এই 3টা সূত্র তোমাদের জন্য দিলাম। এই 3টা সূত্র তোমরা ভালোভাবে একদম গণনা সহ, অর্থাৎ এখানের পরে আমি যেই ভেঙে ভেঙে সূত্রটা তোমাদের দেখিয়ে দিলাম সেগুলো সহ তোমরা সূত্রটা ভালোভাবে শিখবে এবং খাতায় লিখে নিবে। এবং নিয়েছো নিশ্চয়ই, সাথে সাথে যারা লিখে নিচ্ছ না আবার এই ক্লাসটা আবার শুরু থেকে রিভাইজ করো, রিভাইজ করে সূত্রগুলো লিখে নাও, তোমাদের জন্য সেটা লাভ হবে। কারণ বইতে এত ভেঙে ভেঙে একসাথে লেখা নেই, মানে সূত্রগুলোর সাথে। তো যেহেতু এটা তোমাদের জন্য ভালো হবে, আর এরকম সূত্রগুলো প্রয়োগ করা যায় এরকম একটা উদাহরণ আজকে আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। তোমাদের বইয়ের উদাহরণটা বুঝিয়ে দিচ্ছি এই কারণে, কারণ বইতে করা আছে প্রশ্ন এবং সাথে সমাধান করা আছে। সমাধানটা যেহেতু করা আছে তোমাদের বুঝিয়ে দিলে এই ধরনের অঙ্ক তোমরা অনুশীলনী থেকে করতে পারবে। অনুশীলনী উদাহরণ 11 তোমাদের বইয়ের 872 পৃষ্ঠা, 72 পৃষ্ঠা, উদাহরণ 11 তোমরা দেখতে পারো। উদাহরণ 11তে এখানে কিছু তথ্য দেয়া আছে, তোমাদের জন্য একটু সূত্রের প্রয়োগগুলো দেখায়। যেহেতু আজকে আমরা 3টা সূত্র শিখেছি কয়ের অধীনে, 3টা সূত্র কিভাবে, মানে কেমন তথ্য দেয়া থাকলে আমরা সূত্রগুলো কিভাবে প্রয়োগ করতে পারি প্রশ্ন অনুসারে সেটা একটু দেখি। এখানে ওয়াজেদ লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী একটা দেয়া আছে, ছোট্ট একটা আর্থিক অবস্থার বিবরণী 2012 সালের 31 ডিসেম্বর তারিখে। সম্পদের সাইডে কিছু সম্পদ দেয়া আছে, স্থায়ী সম্পদ 7 লাখ টাকা, মজুদ পণ্য আছে 2 লাখ টাকা। মজুদ পণ্য যদি আর্থিক অবস্থার বিবরণীতে দেয়া থাকে আমরা বুঝবো সেটা সমাপনী মজুদ পণ্য। দেনাদার আছে এবং ব্যাংক জমা আছে কিছু। 3,20,000 হচ্ছে দেনাদার, আর ব্যাংকে জমা হচ্ছে 1,80,000। তাহলে মোট সম্পদ এখানে দেয়া আছে 14 লাখ টাকা। আর দায় কিছু দেয়া আছে, শেয়ার মূলধন 8 লাখ, সাধারণ সঞ্চিতি 2 লাখ, 15% ঋণপত্র, পাওনাদার 2 লাখ। নিচে বলা আছে ক নাম্বার চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। খুবই ছোট্ট তথ্য দেওয়া আছে, সৃজনশীল উদ্দীপকটা খুবই ছোট। এখান থেকে চলতি সম্পদ খুঁজে বের করা কোনো ব্যাপারই না। সম্পদই দেয়া আছে 4টা, স্থায়ী সম্পদ এবং বাকি 3টা অন্যান্য সম্পদ দেয়া আছে, এগুলো 3টাই এখানে দেখা যাচ্ছে যে চলতি সম্পদ। ক নাম্বার আমরা খুব সহজেই চলতি সম্পদটা বের করতে পারবো। তাহলে চলতি সম্পদটা আমরা কিভাবে বের করবো? আমরা সূত্রের প্রয়োগটা একটু দেখি। ছোট্ট একটা অঙ্ক তোমাদের জন্য দিয়ে দিচ্ছি আজকে, এবং সেই অনুযায়ী যে SW গুলো আমরা আজকে আমি তোমাদের দিব সেই অনুযায়ী তোমরা করতে পারবে বা বুঝতে পারবে। সৃজনশীল, ঠিক আছে, সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান। যে তথ্যটা তোমাদের দেয়া আছে এটা হচ্ছে 11 নং, 872 পৃষ্ঠা, 11 নং। এই চ্যাপ্টারের প্রথম অঙ্ক বলতে পারো তোমাদের জন্য, যেটা ক্লাসে করাচ্ছি আজকে। এই চ্যাপ্টারের জন্য তোমাদের জন্য প্রথম অঙ্ক কি বলা আছে? ক নাম্বার বলা আছে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখতে পারি ক সমাধান, ক চলতি সম্পদ, চলতি সম্পদের পরিমাণ নির্ণয়। কয়টা চলতি সম্পদ আছে এখানে? আমাদের চলতি সম্পদ আছে, সম্পদের সাইডে দেখো মজুদ পণ্য, দেনাদার, ব্যাংক জমা। মজুদ পণ্য, মজুদ পণ্য মানে সমাপনী মজুদ পণ্য, দেনাদার, ব্যাংক জমা। তোমাদের বইতে যে অ্যামাউন্ট গুলো দেয়া আছে দেখো, 2 লাখ, 3,20,000 আর 1,80,000। 2 লাখ, 3,20,000 আর হচ্ছে 1,80,000। এই 3টা আইটেম তোমরা যোগ করে দাও, তোমাদের মোট চলতি সম্পদ বের হয়ে যাবে 7 লাখ টাকা। দেখো
নিজেরাও একটু যোগ করে নাও, বইতে যদিও সমাধান করে দেওয়া আছে, তারপর আমরা যোগ করি। 2 লাখ আর 3 লাখ 5 লাখ, 80,000 আর 20,000 হচ্ছে আরো 5 লাখ, আর এখানে হচ্ছে আরো 1 লাখ 6 লাখ, আর এই দুইটা মিলে 20,000 80,000 মিলে আরো 1 লাখ 7 লাখ। 7 লাখ টাকা হচ্ছে মোট চলতি সম্পদ। মোট চলতি সম্পদ। ক নাম্বার কিন্তু আমার শেষ। খ নাম্বার বলেছে দেখো, বিনিয়োজিত মূলধন, কার্যকরী বা চলতি মূলধন, চলতি অনুপাত এবং তড়িৎ বা তারল্য অনুপাত নির্ণয় করো। দেখো তড়িৎ বা তারল্য অনুপাত, দেখো দুইটা নাম ইউজ করেছে। খ এর প্রথমটা কিন্তু আমরা এখনো শিখিনি, তাই প্রথমটা আমি তোমাদের জন্য আজকে করাবো না। তবে কার্যকরী বা চলতি মূলধন নির্ণয় করার কথা বলেছে এখানে। কার্যকরী বা চলতি মূলধন একটু আগে 3 নাম্বার সূত্রে কিন্তু আমরা শিখেছি। কার্যকরী বা চলতি মূলধন অনুপাতের যে সূত্রটা লিখেছি, সেই সূত্রের উপরের অংশটা কিন্তু কার্যকরী বা চলতি মূলধন। তাহলে আমরা খ নাম্বার তোমাদের জন্য দেখাই। খ নাম্বারটা বলা হয়েছে যে কার্যকরী বা চলতি মূলধন নির্ণয় করো, অনুপাত কিন্তু বলেনি। তাহলে সমাধান খ। এর মধ্যে বিনিয়োজিত মূলধন বাদ রাখলাম। কার্যকরী বা চলতি মূলধন, কার্যকরী বা চলতি মূলধন কিভাবে শিখেছি, ওই এখানে লিখে, তোমাদের সূত্রের এখানে লিখে যে কথাটা লিখেছি, চলতি মূলধন কিভাবে, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তোমরা কি নির্ণয় করছো সেটা একটু লিখে নিও, আমি তোমাদের অঙ্কটা শুধু সমাধানটা দেখাচ্ছি। চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ আমরা ক নাম্বারে কত পেলাম, চলতি সম্পদ 7 লাখ টাকা। আর চলতি দায় আমি যতটুকু দেখতে পাচ্ছি, দায়ের সাইডে শুধুমাত্র আছে পাওনাদার। সাধারণ সঞ্চিতি কিন্তু চলতি দায় না, শুধুমাত্র আছে পাওনাদার। পাওনাদার আছে 2 লাখ টাকা। তাহলে এটাই আমাদের চলতি দায়, শুধুমাত্র পাওনাদারটা। যদি অনেকগুলো থাকতো আলাদা করে আমরা যোগ করে নিয়ে এসে চলতি দায় এখানে বসাতাম। যেহেতু একটা অ্যামাউন্ট, এটাই বসালাম। এটা হচ্ছে শুধু পাওনাদারটা, ঠিক আছে, বোঝানোর জন্য লিখছি পাওনাদার। আর কিন্তু এই অঙ্কে নেই। তাহলে এখানে আমার অ্যামাউন্ট আসে কার্যকরী মূলধন 5 লাখ টাকা। যেহেতু টাকায়, তাহলে অবশ্যই সমাধান খ হয়ে গেল। খ এর মধ্যে আরেকটা বিষয় নির্ণয় করার কথা বলা আছে, চলতি অনুপাত। এটা হচ্ছে বিনিয়োজিত মূলধন তো নির্ণয় করিনি, কার্যকরী বা চলতি মূলধন 2 নাম্বার আমরা ধরি। 3 নাম্বার হচ্ছে আমাদের চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্রটা আমরা কিভাবে শিখেছি, চলতি সম্পদ মাইনাস চলতি ডিভাইডেড বাই চলতি দায়। চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করব আমরা। চলতি সম্পদকে আমরা পেয়েছি কত নাম্বারে, ক নাম্বারে আমরা পেয়েছি, ঠিক আছে। চলতি সম্পদ পেয়েছি 7 লাখ টাকা। এটা আমি তোমাদের বোঝার জন্য লিখে দিই ক নং হতে, বা রোমান 2তেও কিন্তু আমরা এখানে ইউজ করেছি ক নং হতে। আর চলতি দায় পেয়েছি আমরা 2 লাখ, খ নং, ঠিক আছে। খ এর রোমান 2, এটা কিন্তু রোমান 2, খ এর রোমান 2। রোমান 1 ছিল বিনিয়োজিত মূলধন 2 লাখ টাকা। এটা বোঝার জন্য লিখে দিলাম, তোমাদের লিখতে হবে না। তাহলে আমরা যদি এইটাকে ভাগ করি, ভাগফল একটা অবশ্যই আসবে। শূন্যগুলো সব ক্ষেত্রে দাও, 2 দিয়ে 7কে ভাগ করো, দেখো তোমাদের এখানে 3.50 আসবে। এবং 50 না দিই, 3.5 অনুপাত 1। নিচেটা হচ্ছে 1 কাটাকাটি করো, উপর আসবে 3.5 বা 3.50, যেটাই দাও। তাহলে আমাদের চলতি অনুপাতের আদর্শ গড় মান আমরা কত শিখেছিলাম, 2:1। এই 2:1 ছিল আমাদের আদর্শ গড় মান। আমাদের এসছে 3.5:1, অর্থাৎ একটা ঠিক আছে। এই 2 এর জায়গায় কিন্তু আমাদের সম্পদের পরিমাণ আরো বেড়ে গেছে, চলতি সম্পদটা 3.5। তাহলে প্রতিষ্ঠানের জন্য কিন্তু সেটা খুবই সন্তোষজনক আমরা ধরে নিতে পারি। এটার উপর ডিপেন্ড করে কিন্তু আদর্শ গড় মানের সাথে আমাদের নির্ণীত মানটাকে কম্পেয়ার করে কিন্তু আমরা মন্তব্য করব। এরপর আছে আমাদের তড়িৎ বা তারল্য অনুপাত, রোমান 4। রোমান 4টা একটু দেখাই। তড়িৎ বা তারল্য অনুপাত, বা তারল্য অনুপাত, এটার সূত্রটা আমরা কি শিখেছি, তড়িৎ সম্পদ বা তরল সম্পদ একই কথা, ডিভাইডেড বাই চলতি দায়।
তড়িৎ সম্পদটা আমরা যদি দেখি, এখানে তড়িৎ সম্পদের মধ্যে আমাদের চলতি সম্পদ থেকে বাদ দিতে হয় অগ্রিম খরচ এবং সমাপনী মজুত পণ্য। প্রশ্নে অগ্রিম খরচ নেই, কিন্তু মজুত পণ্য আছে, সেটাই সমাপনী মজুত পণ্য, যেহেতু আর্থিক অবস্থার বিবরণীতে আছে। তাহলে আমরা উপরে আলাদাভাবে আর এখানে না লিখে আমরা চলতি সম্পদ মাইনাস এটাকে ভেঙে লিখে দেখাই, সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য, যেহেতু অগ্রিম খরচটা নেই তাই একটাই লিখলাম, ডিভাইডেড বাই চলতি দায়। তাহলে আমরা যদি এবার লিখি 7 লাখ থেকে সমাপনী মজুত পণ্য হচ্ছে আমার 2 লাখ, আর নিচে হচ্ছে চলতি দায় 2 লাখ। এবার তোমরা একটু এই সাইডে নিয়ে এসে লিখি, সমান নিচের লাইনটা লিখলাম, এখানে 7 লাখ থেকে 2 লাখ গেলে 5 লাখ, আর নিচে হচ্ছে 2 লাখ। 5 লাখকে 2 লাখ দিয়ে ভাগ করো, দেখো তোমাদের কত আসে, 2.5:1। এটাও কিন্তু আমার আদর্শ মান, কিন্তু এটার আদর্শ মান কিন্তু আমরা শিখেছি 1:1। ঠিক আছে, তড়িৎ বা তারল্য অনুপাতের আদর্শ মান আমরা শিখেছি 1:1। আমাদের উত্তরে এসেছে, নির্ণীত মানে এসেছে 2.5:1, অর্থাৎ দায়ের বিপরীতে আমার সম্পদের পরিমাণটা বেশি আছে। উপরেরটা সম্পদ, নিচেরটা হচ্ছে দায়। তাহলে এটাও কিন্তু প্রতিষ্ঠানের জন্য ভালো, ঠিক আছে, সন্তোষজনক। আর এখানে খ নাম্বারে যেগুলো আমাদের সূত্রের মধ্যে আজকে শিখেছি প্রয়োগ করা যায়, সেগুলো তোমাদের দেখে দিলাম। গ নাম্বার বলেছে কার্যকরী মূলধন, চলতি অনুপাত এবং তড়িৎ অনুপাত সম্পর্কে মন্তব্য করো। এই মন্তব্যের উপরও কিন্তু আলাদা মার্ক আছে। তাহলে তোমরা তোমাদের বইতে দেখবে মন্তব্যগুলো এরপরে লেখা আছে। গ নাম্বারে কার্যকরী মূলধন সম্পর্কে আমাদের কার্যকরী মূলধন এসছে 5 লাখ টাকা। এখানে এটার কোনো মূলধনের জন্য কোনো আদর্শ মান নেই, অনুপাতের জন্য আদর্শ মান আছে। তাহলে মূলধনটা নিয়ে তোমাদের যে এখানে মন্তব্যটা করা আছে একটু খেয়াল করো, পরের ক্লাসগুলোতে হয়তো মন্তব্য মানে বুঝতে আমাদের এতটা অসুবিধা হবে না, আমরা সহজে লিখতে পারবো। প্রতিষ্ঠানের কার্যকরী বা চলতি মূলধন 5 লাখ টাকা, চলতি দায় মেটানোর জন্য যেটা পর্যাপ্ত, তবে মুনাফা অর্জনের দিক থেকে চলতি মূলধনের পরিমাণ অনেক বেশি, যা প্রতিষ্ঠানের জন্য অলস অর্থ জমা রাখে। এর ফলে ভবিষ্যতে প্রতিষ্ঠানের মুনাফা কমে যেতে পারে। অর্থাৎ এখানে চলতি সম্পদ 7 লাখ আর চলতি দায় হচ্ছে 2 লাখ। আমাদের এই 2 লাখ বাদ দেওয়ার পর 5 লাখ টাকা হচ্ছে চলতি সম্পদ থাকে। ঠিক আছে, দায় হচ্ছে 2 লাখ আর আমাদের চলতি মূলধন আছে 5 লাখ, যেটা বলতেছে যে আমাদের দায় মেটানোর জন্য খুবই বেশি এবং মুনাফা অর্জনের দিক থেকে চলতি মূলধনের পরিমাণটা এখানে বেশি দেখাচ্ছে মুনাফা অর্জনের দিক থেকে। তবে কার্যকরী মূলধন যে 5 লাখ টাকা আছে সেটা প্রতিষ্ঠানের জন্য সন্তোষজনক, এটা প্রতিষ্ঠানের জন্য ভালো, যেহেতু সম্পদের পরিমাণটা দায়ের তুলনায় বেশি আছে। কার্যকরী মূলধনের পরিমাণটা কিন্তু এখানে 5 লাখ টাকা, এটা কিন্তু সম্পদ না, এটা কার্যকরী মূলধন। চলতি সম্পদ থেকে চলতি দায়টা বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা কার্যকরী মূলধন। এই টাকাটা ভালোই আছে, সন্তোষজনক পজিশনে আছে, তবে সেটা মুনাফা অর্জনের দিক থেকে এই পরিমাণটা একটু বেশি, যা প্রতিষ্ঠানের জন্য হয়তো ভবিষ্যতে দেখা যেতে পারে যে অনেক অলস অর্থ পড়ে আছে, এটাই বলা আছে। এত বেশি কিছু আমাদের লেখার দরকার নেই, 2-1টা বাক্যে আমরা লিখে দিলেই চলবে যে কার্যকরী বা চলতি মূলধন 5 লাখ টাকা আছে, যেটা প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট বা দায় মেটানোর জন্য ভালো পর্যাপ্ত পরিমাণে আছে। এরপর আছে চলতি অনুপাত নিয়ে একটা মন্তব্য। চলতি অনুপাতের এখন দেখো মন্তব্যগুলো কিভাবে আসে। চলতি অনুপাতের আমরা প্রত্যেকটা মন্তব্য করব আদর্শ গড় মানের উপর ভিত্তি করে, এই জন্য প্রত্যেকটা অনুপাতের আদর্শ গড় মান আমাদের শিখে রাখতে হবে। চলতি অনুপাতের আদর্শ গড় মান 2:1, ঠিক আছে, আর আমাদের নির্ণীত মান এভাবে লিখতে হবে। আর এখানে অর্জিত মান বা নির্ণীত মান আমাদের হয়েছিল 3.5, আমরা রোমান 3 কিন্তু করেছি, নির্ণীত মান বা অর্জিত মান এসেছিল কিন্তু 3.5/1। এটা হচ্ছে চলতি অনুপাতের আমাদের নির্ণীত মান এসছে, অর্থাৎ 2:1 তুলনায় আমাদের এসেছে 3.5:1, অর্থাৎ 1 টাকা দায়ের বিপরীতে আমাদের সম্পদের পরিমাণ আছে 3.5 টাকা, যেটা দায় মেটানোর জন্য যথেষ্ট। আমাদের এত কথা লেখার দরকার নেই, আমাদের অর্জিত মান এত। আমরা জানি চলতি অনুপাতের আদর্শ মান 2:1, কিন্তু এখানে অর্জিত মান বা নির্ণীত মান 3.5:1, যেটা প্রতিষ্ঠানের জন্য সন্তোষজনক। একটু লিখলে হবে।
এরপর আছে তড়িৎ অনুপাত বা তারল্য অনুপাত। এটা লিখে আমরা মন্তব্যটা লিখবো। আমাদের তারল্য অনুপাতের আদর্শ মান আমরা জানি 1:1, আর এখানে অর্জিত মান 2.5:1, যা প্রতিষ্ঠানের জন্য সন্তোষজনক। অর্থাৎ আমরা যে প্রতিষ্ঠানের অঙ্ক করছি সেটা সন্তোষজনক। একটা অঙ্কের প্রয়োগ দেখিয়ে দিলাম। এখন এই 3টা সূত্র আর কোন কোন অঙ্কে প্রয়োগ করা যায় তোমরা একটু উদাহরণ ঘেটে দেখতে পারো, কারণ অনেক সহজ উদাহরণ এখানে দেয়া আছে। আর আরেকটা কথা, আমরা উদাহরণের অঙ্কগুলোই মেইনলি করব, কারণ অনুশীলনের অঙ্কগুলো উদাহরণের মতোই দেয়া, হয়তো একটু সংখ্যা চেঞ্জ বা নাম চেঞ্জ, তবে উদাহরণের অঙ্কগুলো যদি আমরা ভালোভাবে বুঝে বুঝে করি, অনুশীলনের যে কোনো অঙ্ক আমরা করতে পারবো। আজকে তোমাদের জন্য একটু HW দিয়ে দেই। তোমরা উদাহরণ 12 ক এবং খ নাম্বার করবে। 13 নাম্বারের 12 না, উদাহরণ 13 ক এবং খ করবে। উদাহরণ 13 ক খ, 14 ক খ এবং 15 উদাহরণ 15 করবে তোমরা ক খ গ। উদাহরণ 15 ক এবং খ করবে। ঠিক আছে, ক এবং খ তোমাদের জন্য এটা আজকে HW দিলাম। আর 14 মধ্যে গ, এই 3টা ক খ গ এর মধ্যে তোমরা যেগুলা পারো, এই 3টা সূত্রের মধ্যে পড়ে যেগুলা, সেগুলোই তোমরা করতে পারো। উদাহরণ, এগুলো কিন্তু উদাহরণ, আমি তোমাদের HW দিয়ে দিলাম। যেহেতু করা আছে, দেখে দেখে প্রশ্নটা দেখবে এবং সূত্রটা তোমরা শিখে রাখবে, শিখে নিয়ে প্রশ্নটা পড়বে, তারপর তোমরা অঙ্কের সমাধানে দেখবে নিজেরাই করতে পারবে। বই না দেখেও তোমরা, সমাধান না দেখেও করতে পারবে প্রশ্ন দেখে দেখে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা সূত্র শিখলাম এবং অঙ্কটা করলাম সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এবং এগুলো তোমরা বাসায় স্টাডি করবে, HW গুলো করবে। নেক্সট ক্লাসে আমরা আবার নতুন কোনো সূত্র শিখে সেগুলোর প্রয়োগ আমরা কোনো একটা উদাহরণের মাধ্যমে দেখাবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।